প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 181তম ফেসবুক লাইভ। আজকে আমাদের ফেসবুক লাইভের আলোচ্য বিষয় ক্রনিক রোগের হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন। আজকে দেখতে দেখতে আমরা 13তম পর্বে এসে গেছি। আজকেও আমাদের এই টপিকসের উপর আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডাক্তার মোহাম্মদ রোজুল ইসলাম ভূঁইয়া, সহকারী অধ্যাপক অব, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর। স্যারের আলোচনা বরাবরই আপনাদের অনেক প্রিয় এবং আপনাদের অনেক ভালো লাগে, তাই আমরা এই টপিকসের উপর ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের ফেসবুক লাইভে স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর উপস্থাপনা নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবেন। সেই আলোচনাটি আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আশা করছি আপনারা সকল বন্ধুদের কাছে আমাদের এই ফেসবুক লাইভটি শেয়ার করে দিয়ে আজকের এই ফেসবুক লাইভ সফল করতে সহযোগিতা করবেন এবং সকল বন্ধুদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে যাতে আরো দক্ষ হয়ে গড়ে উঠতে পারে সেই বিষয়ে আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। আর আমি কথা বাড়াইছি না, এখন চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনি আজকের এই আলোচ্য টপিকসের উপর দেখতে দেখতে 13টি পর্বে এসে পৌঁছেছেন। আপনার আলোচনার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাই আপনি স্যার কালক্ষেপ না করে দ্রুত স্যার আজকের এই টপিকসের উপর স্যার আলোচনা শুরু করবেন প্লিজ স্যার। ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি সাহেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমার ছাত্র ছাত্রী বৃন্দ, দূরে নিকটে যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখতেছেন, হয়তোবা পরবর্তীতে দেখবেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা আলোচনা করে যাচ্ছি ক্রনিক রোগ এবং ক্রনিক রোগী চিকিৎসায় হোমিওপ্যাথিক ঔষধ। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি ব্যাপক আলোচনা করেছি। গত 12টি পর্বে কম বেশি আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি ওষুধে চলে যাচ্ছি। অত্যন্ত টেকনিক অ্যাপ্লাই করে আমাদেরকে ক্রনিক রোগের চিকিৎসা করতে হয় এবং অত্যন্ত ধৈর্য ধারণ করে অ্যাপোরিজম নাম্বার 6 অনুসরণ করে ধীর স্থির ভাবে অত্যন্ত মেধা দিয়ে, মননশীলতা দিয়ে, ধৈর্যের সাথে রোগীর রোগজ লক্ষণের সাথে আমাদেরকে মোকাবেলা করতে হয়। ঠিক তেমনি ভাবে আজকে আপনার চেম্বারে একজন মহিলা রোগী এসেছেন। সেই মহিলা রোগী যখন আপনার চেম্বারে এসেছে, তখন এই মহিলা রোগী ঢুকতেই সে এদিক সেদিক, সামনে পিছনে সে তাকাচ্ছে। এই কথাগুলি আমার সবই কম বেশি প্রতীকী কথা, আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি চেয়ার থেকে লক্ষ্য করতেছেন, আপনার জায়গা থেকে এই ভদ্র মহিলা ঢুকতেই আপনার চেম্বার, আপনার চেম্বারের সাজানো গোছানো চেয়ার টেবিল সবকিছু সে দেখতেছে। দেখতে দেখতেই সে 5 মিনিট পর্যন্ত সে দেখেছে। সে বারবার চেষ্টা করতেছে যে
যে রুমে বসে আছেন সেই রুমটায় যেতে এক পর্যায়ে সেই ভদ্র মহিলা বলল, কোথায় তোমরা আমাকে নিয়ে এসেছ? এই ডাক্তার কি কিছু জানে নাকি? কার কাছে তোমরা আমাকে নিয়ে আসলা? উনি কি জানে? ওনার চেয়েও বেশি ভালো জানি আমি। আমি আজকে দীর্ঘ 20 বছর যাবৎ আমি রোগ যন্ত্রণায় ভুগতেছি, আর তোমরা আর কাজ পেলে না, তোমরা এই চিকিৎসক, এই হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট আমাকে নিয়ে আসলা। এই নিয়ে প্রথমেই আপনাকে তুচ্ছ তাচ্ছল্য ব্যঙ্গাত্মক ভাবে সে তার কথাবার্তা সে শুরু করেছে। এইবার আপনি চিকিৎসক, আপনি অত্যন্ত ধৈর্যের সাথে বসে আছেন, উনি আপনার চেম্বারে আপনার সামনে এসে বসেছে। বসার পরেও আপনি দেখলেন she is not satisfied, সে বারবার আপনার কাপড় চোপড়ের দিকে তাকাচ্ছে, সে যে চেয়ারে বসতেছে সেই চেয়ারের দিকে তাকাচ্ছে, টেবিলের দিকে তাকাচ্ছে, তাকাইয়া, এবং এই তার তাকানোটাই ব্যঙ্গাত্মক তাকানো। মনে হয় যেন আপনাকে কিছু অপমানজনক সূচক কিছু কথা বলবে। তখন ধৈর্যের সাথে আপনি বয়স অনুসারে ওনাকে হয় মা জননী বলবেন, নয় আপামনি বলবেন, যাই বলেন অত্যন্ত ভদ্রতার সাথে ওনাকে উচ্চারণ করে সম্বোধন করে আপনি ওনাকে বলেন যে আম্মা জান অথবা আপা, আপনি যে আমার কাছে আসলেন, আপনার কষ্টটা কি? উনি প্রথমেই আপনাকে বলল যে দেখেছি আপনাদের মতো অনেক অনেক ডাক্তার শেষ করে আমি এখন আমার ছেলেরা আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। আমার এই চিকিৎসা 50 বছর আমি কোনো উপকার পাই না, কি অ্যালোপ্যাথি, কি হোমিওপ্যাথি, কি কবিরাজি, কোনো চিকিৎসাই আমি কোনো উপকার পাই নাই। আমার মনে হয় আপনিও আমার কোনো উপকার করতে পারবেন না। এই ধরনের সে উক্তি, এই ধরনের কথা আপনাকে বলতেছে, আপনি আপনি বারবারই বললেন যে প্লিজ আপনি দয়া করে আপনার যেহেতু এসেছেন আপনার কষ্টের কথাগুলি বলেন। তখন তিনি বলবেন যে ডাক্তার সাহেব, আমার মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গই অসুস্থ। কোন অঙ্গের কথা বলবো? আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার ভিতরগত, আমার মাথা, গলা, আমার হৃৎপিণ্ড, আমার ফুসফুস, আমার যকৃৎ, আমার লিভার, আমার কিডনি, কোথায় আমার সমস্যা নাই? সকল জায়গায় আমার দেহে সমস্যা, মনে সমস্যা, সকল ক্ষেত্রে আমার সমস্যা। আজকে 20-25 বছর যাবৎ আমি কষ্টে ভুগতেছি। এইভাবে সে অনর্গল একটানা বলেই যাচ্ছে, তার বলার কোনো কমতি নেই। আপনি চিকিৎসক, ধৈর্যের সাথে আপনি চুপচাপ শুনেই যাবেন, তার যতক্ষণ বলা দরকার বলবে। সে প্রাসঙ্গিক ভাবে এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে, এক অঙ্গ থেকে অন্য অঙ্গে সে তার রোগের বর্ণনা করেই যাচ্ছে। কথার মধ্যেও সেই কোনো কমতি নাই, কথার মধ্যেও তার বাচালতার অভাব নাই, কথার মধ্যেও সে কথার ফুলঝুরি, মনে হয় যেন কথার দোকান খুলে বসেছেন। এত কথা, এত কথা, কথায় সে শেষ হচ্ছে না। এখন আমি তো হোমিওপ্যাথিক ডাক্তার, আমাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হচ্ছে।
যখন ওনার কথা এবং ওনার রোগের ইতিহাস, ওনার অঙ্গভিত্তিক রোগের ইতিহাস সব যখন আপনি শুনলেন, শোনার পরে আপনি আপাতত ওনাকে করজোর করে অনুরোধ করে বললেন যে মা জননী, আমি একটু আপনার এই কথাগুলি একটু বিশ্লেষণ করতে চাই, যেহেতু কষ্ট করে আপনি এসেছেন, একটু বিশ্লেষণ করে আপনি একটু এতক্ষণ আপনি কথা বলেছেন, আমি কিছু আপনাকে বলি নাই, এখন আপনার উপকারার্থে আমি কথা বলি, আপনি একটু শুনেন। এখন আসেন, আমি তার এতগুলি কথার মধ্যে আমি কি পেলাম? আমি পেলাম সে একটা বাচাল প্রকৃতির, আমি পেলাম সে একটা দুষ্ট, আমি পেলাম সে একটা হিংসা পরায়ণ, আমি পেলাম সে একটা সন্দেহ পরায়ণ, আমি পেলাম অন্যকে সে তীব্র ঘৃণা চোখে দেখে, আমি দেখলাম তার ভিতরে একটা আত্মকেন্দ্রিক, আমি দেখলাম সে অত্যন্ত অহংকারী, আমি দেখলাম সে পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী মহিলা, আমি তার কথায় বুঝলাম পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি তার চেয়ে ভালো নাই। এতটাই অহংকারী এবং এতটাই সৌন্দর্য পিপাসু সে, তার এই কথার মধ্যে আমি এইগুলি তার স্টার্টিং এ আমি পেয়েছি। কিন্তু তার শারীরিক যে কষ্ট এবং গড়ন রোগের কারণে সে এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। তার বয়স জিজ্ঞাসা করাতে সে বলল, ডাক্তার সাহেব বয়স কেন জিজ্ঞাসা করেন, কেন বয়স জিজ্ঞাসা করেন? আমি বললাম, মা জননী, আপনার রোগের সাথে বয়সের সম্পর্ক না, আমি আমার বয়সের কথা বলবো না। কত হবে আর, আমার বয়স এখন 25, 26, 30-এর বেশি হবে না। আসলে উনার আত্মীয় স্বজনরা আপনাকে বলেছে উনার বয়স 55 বছর বয়স। তার মানে সে যে বয়স্ক এটাও আপনার কাছে প্রকাশ করতে চায় না। আচ্ছা, এখন আপনি কি পেলেন? আপনি পাইলেন তার সকল কষ্টগুলি বাম দিকে। এবার গলা ব্যথা বলেন, ফুসফুসের কষ্টের কথা বলেন, সবকিছু বাম দিকে। তার লেফট, তার মুখের ক্ষত বাম দিকে, তার টনসিলাইটিস বাম দিকে, তার ফুসফুস লাং সেটাও বাম দিকে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের তার অসুস্থতা সবকিছুই আপনি বাম দিকে পেলেন। সাথে সাথে তার প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলিও আপনাকে দেখাইছে। দেখানোর পরে আপনি সব অবজার্ভ করে হোমিওপ্যাথিক্যালি আপনি এগুলাকে অ্যানালাইসিস করে দেখলেন সে একটা হেমোরেজিক ডায়াথেসিসের রোগী এবং তার লেফট সাইড এফেক্টেড, এইটাও আপনি দেখলেন। এবং তার সকল আলোচনার পরে আপনি দেখলেন সে অত্যন্ত গরম কাতর একটা রোগী, এবং অথচ এত গরম কাতরতার মধ্যেও সে বলছে গরমে আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এখন সে তার চেহারা অসুস্থতার কারণে তার চেহারা লিকলিকে হয়ে গিয়েছে। আমি যখন ওনাকে বললাম, আপনি তো বেশ সুন্দর, আপনি দেখতে শুনতে তো খুবই সুন্দর, আপনি সুন্দরের কি দেখেছেন? আমার মতো সুন্দরী মহিলা দ্বিতীয়টা বাংলাদেশের আইন পৃথিবীতে আছে কিনা সন্দেহ। আমার যখন রূপ যৌবন ছিল সবাই আমার দিকে তাকায়া থাকতো,
এখন অসুস্থতার কারণে আমার একটু কষ্ট বেশি, তাও তিনি প্রকাশ করতে চায় না। আচ্ছা, তাহলে তার সমস্ত কষ্টগুলি, যত প্রকার কষ্ট আছে, আমি আপনাকে যদি বলি, মাথার থেকে পা পর্যন্ত লেফট সাইড, আমাদের কিছু ওষুধ আছে রাইট সাইড, একদম এফেক্টেড রাইট সাইড, তারপরে রাইট সাইড এফেক্টেড তো আছেই, তারপরে লেফটে যায়, কিন্তু রাইটে কনস্ট্যান্ট থাকে। তেমনি এই ওষুধটাও লেফট সাইড কনফার্ম লেফট সাইডে তার কষ্ট, তারপরও লেফট টু রাইট, কিন্তু লেফটে তার কষ্ট কনস্ট্যান্ট আছে, এরপরেও সে রাইটে এফেক্ট করে। আবার আমাদের ওষুধ আছে পেন্ডুলামের মতো, ফ্রম লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট টু রাইট, কিন্তু এই ওষুধটা কনস্ট্যান্ট লেফট সাইড। আর কি পেলাম আমি? তার যত কষ্ট, এটা আমি কনফার্ম বুঝলাম, দূষিত এবং বিষাক্ত এবং মারাত্মক রোগে সে আক্রান্ত। দূষিত, বিষাক্ত এবং মারাত্মক রোগে সে আক্রান্ত হয়ে আজকে সাপের দেহের মতো তার দেহ লিকলিকে হয়ে গিয়েছে। আচ্ছা মা জননী, আপনি এত কষ্টের কথা বললেন, আপনার কষ্টের কথা কি একটু বলবেন? কখন আপনার বাড়ে, কখন কমে? ডাক্তার সাহেব, আপনি ডাক্তার, আপনাকে সে একবারও স্যার বলে নাই, মোটেও না। ডাক্তার সাহেব, ডাক্তার এভাবে আপনাকে উচ্চারণ করতেছে, এগুলি আপনি লক্ষ্য করেছেন? বলছে আমার কষ্ট সব নিদ্রায়, কাল হয়েছে নিদ্রা, যখনই আমি ঘুমাতে যাব, ঘুমের আগে কষ্ট, ঘুমের মধ্যে কষ্ট, এই ঘুমটাই হলো আমার কাজ। এবং আমার ঘুমের মধ্যে আমাকে হা করে তাকে থাকতে হয়। আমি যে হা করি, স্যার আপনাকে উদাহরণ দেই, সাপ যেরকম যে বারবার জিহ্বা বের করে, আমাকেও এরকম বারবার জিহ্বা বের করে শ্বাস প্রশ্বাস নিতে হয়, কিন্তু পারি না, আমার জিহ্বাটা স্যার কাঁপতে থাকে, আমার জিহ্বা স্বাভাবিক না। আপনার সাথে যে কথা বলতেছি, এই কথা বলতেও আমার কষ্ট হয়। আচ্ছা, তাহলে রোগ যেটাই আসুক, তাহলে আপনি কি পেলেন? অত্যন্ত ঈর্ষান্বিত মহিলা, অত্যন্ত লোভী প্রকৃতির মহিলা, অত্যন্ত স্পর্শকাতর মহিলা, অত্যন্ত বাচাল প্রকৃতির মহিলা, গ্রেট লোকাসিটি, এবং এত কষ্টের মধ্যে দেখেন সকাল বেলায় আমাদের কি থাকে, রাত ঘুমের পরে সকাল বেলায় আমাদের মন মানসিকতা ভালো থাকে, কিন্তু এই মহিলা সকালে হলো তার কষ্ট, মোর স্যাড ইন দ্য মর্নিং। এমনকি সে আপনাকে বলে পৃথিবীর কোন মানুষকে আমি পছন্দ করি না, কারোর সাথে আমি মিশি না, তার কাপড়ের সাথে গন্ধ, তার মুখ থেকে গন্ধ, সে বলতেছে নো ডেজায়ার টু মিক্স, আমার কোনো আগ্রহ নাই কারোর সাথে মিশার, উইথ দ্য ওয়ার্ল্ড, নো ডেজায়ার টু মিক্স উইথ দ্য এনি পার্সন টু দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোন লোকের সাথে আমার মিশতে ইচ্ছা করে না। এবং তার মধ্যে যেহেতু সেই রেস্টলেসনেস, কথার পরে কথা, কথার ফুলচুরি, কথার দোকান সে খুলে বসছে, এবং অত্যন্ত জেলাসি, হিংসা পরায়ণ, আপনি সন্দেহ পরায়ণ, বারবার আপনাকে বলে যে ডাক্তার আপনি কি আসলে কিছু জানেন, আপনি ঠিক মতো ওষুধ দিতে পারবেন? আমার সন্দেহ হইতেছে ডাক্তার সাহেব আপনার ওষুধে গন্ডগোল আছে, এখনো আপনি ওষুধ দেন নাই।
আবার এর মধ্যে আছে ধর্ম উন্মাদনা। সে কখনো পণ্ডিত, কখনো সে ধর্মীয় অনুভূতিতে অনেক কিছু আপনাকে শোনাচ্ছে। এই অবস্থায় তার যত কথাই বলুক, তার সর্ব অঙ্গে আমি প্রকাশিত হয়ে গেছে সে দুর্বল। তার কম্পমান জিহ্বা থর থর করে কাঁপতেছে। এবার আমি তার সকল অঙ্গের লেফট সাইডে যা বলেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন রোগীরা লেফট সাইডের অঙ্গভিত্তিক আপনার সমস্যা নিয়ে আসবে, যে অঙ্গেই আসুক সেটা লেফট সাইড, তারপরে লেফট সাইড তো আছে, তার থেকে রাইট সাইডে এটা কি করেছে, ট্রান্সমিট হয়েছে। তাহলে লেফট টু রাইট এই অবস্থায়। এখন আপনি তার মেন্টালিটি বুঝছেন। আমি তাকে তার মেন্টালিটি আপনাদেরকে প্রকাশ করেছি, তার ভিতরে ভ্রান্ত ধারণা। কিন্তু আমি যখন বললাম আপনার কষ্টগুলি কখন বাড়ে তাও বললাম, কখন কমে, বলে ডাক্তার সাহেব বলবো কি আর, আমার মাসিক স্রাব এখন বন্ধ হয়ে গেছে। আমার সমস্যা তো 20 বছর আগের। আর স্রাব যত বেশি বের হয় আমার সমস্যা তত কমে। এই অবস্থায় আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করে সকল কষ্টগুলি শুনলাম, শুনে সুন্দর করে একটা কেস টেকিং করে আমরা কি করলাম, শুধুমাত্র ক্রনিক ডিজিজের যেইটুকু প্রয়োজন সেইটুকুর উপর ভিত্তি করে আমরা ওষুধ নির্বাচন করে ফেলেছি। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, এতক্ষণ আমি যা বলেছি আপনারা নিশ্চয়ই আমি যেরকম ধৈর্যের সাথে রোগীটা দেখেছি তেমনি আপনারা ধৈর্যের সাথে আমার কথা শুনেছেন। এবার দয়া করে আপনারা কি বলবেন ওষুধটা কি, কি ওষুধে আপনারা যাবেন? আমি যাব। জি স্যার, ধন্যবাদ স্যার, একটু প্লিজ। ধন্যবাদ স্যার। আমি স্যার আপনাকে স্যার একটু সহযোগিতা করছি স্যার। আমাদের আজকের এই প্রেজেন্টেশনের শুরুতেই কেস টেকিং হওয়ার প্রথম লগ্নেই যখন আপনি রুগীর টেম্পারমেন্ট বলতেছিলেন অহংকারী, তখনই আমাদের ঝর্ণা আক্তার ঝর্ণা তিনি প্লাটিনা বলেছিলেন। তারপর থেকে যখন আপনি বিস্তারিত বলা শুরু করেছেন তখন থেকে প্রায় সবাই আপনার এই লক্ষণগুলোর সমষ্টিতে ল্যাকিসিস উল্লেখ করেছেন এবং ল্যাকিসিস নির্বাচন করেছেন। আমি সকলকে আমি স্ক্রিনে দেখিয়েছি এবং আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, প্লাটিনা বলেছেন ঝর্ণা আক্তার ঝর্ণা। আমি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। জি স্যার, জি স্যার, আমি আপনাকে বলতেছি শুনতে স্যার, পাচ্ছি না। যেখানে আপনার স্যার হেডফোনের সমস্যা আছে স্যার, আমি তো বলতেছি সবাই শুনে স্যার। আপনি স্যার দেখুন স্যার, এখানে সকলকে ল্যাকেসিস নির্বাচন করেছেন, ল্যাকেসিস, এবং আপনার এখানে স্যার সকলেই প্রায় ল্যাকেসিস বলেছে। আপনি স্যার ল্যাকেসিসের উপর আলোচনা করবেন এবং একজন মাত্র বলেছেন প্লাটিনা। সেই প্লাটিনাকে একটু বিশ্লেষণ করে বলবেন যে আমাদের কেস টেকিং এর পূর্বেই আপনার প্লাটিনা বলাটা উনার হয়েছে কিনা, পূর্ণ কেস টেকিং এর পরে তার চিন্তা করার আগেই কেন তিনি প্লাটিনা বলেন, এই বিষয়টা স্যার একটু ব্যাখ্যা করে পরবর্তী ওষুধে চলে যাবেন স্যার প্লিজ। জি সুবল পাল, আমি দেখতে পাচ্ছি সুবল পাল ল্যাকেসিস, একটু ল্যাকেসিস, নার্গিস আক্তার ল্যাকেসিস, বিশেষ ল্যাকেসিস, রাজু আহমেদ ল্যাকেসিস, 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 বিলকিস আক্তার ল্যাকেসিস, দেলোয়ার ল্যাকেসিস, আমার অত্যন্ত প্রিয় চিকিৎসক ফয়সাল ল্যাকেসিস, নুরুজ্জামান খান ল্যাকেসিস, আপনাদের সদরুদ্দিন অসাধারণ উপস্থাপনা, জোহরা আক্তার ঝর্ণা প্ল্যাটিনা,
আম্মাজান আপনি প্লেটিনা বলেছেন, আর কেউ কিছু বলবেন? ওকে, আমরা সদরুদ্দিন লেখেছিস 100%, চমৎকার। আচ্ছা আম্মাজান, আপনি যিনি প্লাটিনা বলেছেন, আপনি ব্যতীত সবাই লেখেছিস বলেছে। আমি যে মেন্টালিটির কথা বলেছি, এই মানসিকতার কিছুটা মিল প্লাটিনার আছে। তার সাথে প্লাটিনার একটা অসাধারণ লক্ষণ এই আমার কেস টেকিং এ নাই, সেটা হলো সেক্সুয়াল ডিজায়ারনেস। প্লাটিনা যদি হতে যায় তাহলে তার একটা হাইপার সেক্সুয়ালিটি, সেক্সুয়াল মেন্টালিটি তার থাকতে হবে, তার প্রচুর ডিজায়ার থাকতে হবে। এই বিষয়টা এই রোগীর ক্ষেত্রে আমি আপনাদেরকে উপস্থাপন করি নাই। সুতরাং আপনারা যারা লেখেছিস বলেছেন, আপনারা সত্যি অতি চমৎকার ভাবে আপনারা বলেছেন যে আমি আপনাদেরকে যেভাবে উপস্থাপন করেছি রোগীরা ওইভাবে উপস্থাপন করবে না। আপনাকে রোগী পর্যবেক্ষণ করতে হবে অ্যাপরিজম নাম্বার 6 অনুসারে। সেই অনুসারে আপনাদের ধৈর্যের আপনার অনুসারে আমার কথা শুনেছেন, সেই শোনার প্রেক্ষাপটে দ্য মেডিসিন ইজ লেখেছি, ইট ইজ ক্লিয়ার। আজকে আমরা এবার চলে যাচ্ছি আরেকটা ওষুধে। এখন সেই ওষুধের যে ওষুধটা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, এটা সত্য, আমার এই জায়গায়ও সমস্যা হচ্ছে। একটু আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আমার একটু সমস্যা হচ্ছে, সমস্যাটা একটু সমাধান করে নেই। স্যার ঠিক আছে স্যার, আপনার এখন ঠিক আছে ছিল স্যার, আপনি ভার্টিক্যাল করে নেন। ওকে প্লিজ। জি স্যার ঠিক আছে। এবার প্লিজ আরেকটা রোগীর কথা শুনেন, রোগী এবং ওষুধের কথা শুনেন। ওষুধটা মহামতি ক্যান্ট, তিনি এই ওষুধটা আলোচনা করতে গিয়ে তিনি বললেন, পেশেন্ট অবজারভেশন ইজ ভেরি হার্ড। তার মানে একটা জটিল গোলযোগপূর্ণ রোগী, একটা জটিল রোগী। তারপরে বললেন এই ওষুধটা বুঝাও কঠিন, ওষুধটা বুঝতেও খুবই কঠিন, আর রোগীটাও বড় গোলমেলে রোগী। সেই আপনারা ধৈর্যের সাথে এই ক্রনিক এন্ড কমপ্লিকেটেড কেস, এই রোগীটা তার রোগজ লক্ষণগুলি পর্যবেক্ষণ করবেন। আগেই আমি কেন্ট বলেছি যে এর অবজারভেশন বড় কঠিন, রোগীর ক্ষেত্রে জটিল এবং গোলযোগপূর্ণ। ওষুধ নির্বাচনও আমাদের জন্য কঠিন, ওষুধটাও যে বিভিন্ন অঙ্গে এই ওষুধের বিচরণ, এই ওষুধটা হানেম্যান হিমসেলফ তিনি এই ওষুধটা প্রুভ করেছেন। আচ্ছা, এটা একটা টিউবারকুলার মেডিসিন, এটা ডিপ অ্যাক্টিং লং অ্যাক্টিং মেডিসিন। এখন রোগীটা আপনার চেম্বারে আসলো, দ্যাটস পেশেন্ট মে বি মেল অর ফিমেল, যেই হোক, আপনার চেম্বারে যখন ঢুকলো তখন আপনি দেখলেন রোগীটা ফ্যাট ফ্লেবি, অর্থাৎ মোটা সোটা থলথলে, তার আকৃতিটা ফ্যাট ফ্লেবি। এখন আপনি রোগীকে বললেন যে আপনার কষ্টটা কি, আপনি আমার কাছে এসেছেন। তিনি কিন্তু আপনাকে
কথা বলতে গিয়ে তিনি আপনাকে বলেন যে কোন দিক থেকে শুরু করব। ডাক্তার, আজকে 15-20 বছর আমার কষ্ট, কোত্থেকে যে শুরু করব আমি বুঝে উঠতে পারছি না। আপনি চিকিৎসক ধৈর্যের সাথে শুনতে থাকেন। উনি মাথা থেকে পা পর্যন্ত সব রোগের ইতিহাস আপনাকে বলেছেন। এখন আপনি যেহেতু সে বলতেছে, আপনি ধৈর্যের সাথে শুনতেছেন, কিন্তু তার বলার মধ্যে একটা ক্লিয়ার কনসেপশন আপনি পাচ্ছেন না। সে এক প্রসঙ্গ থেকে আরো প্রসঙ্গে চলে যাচ্ছে। কখনো তার লোয়ার এক্সট্রিমিটির কথা, কখনো তার আপার এক্সট্রিমিটিজের কষ্ট, কখনো তার পেটের কষ্ট, কখনো তার রাইট সাইডের কষ্ট, লেফট সাইডের কষ্ট, সকল কষ্ট, কখনো কিডনির কষ্ট, কখনো লিভারের কষ্ট, সবই আপনাকে বলতেছে। আর আপনি ধৈর্যের সাথে, ধৈর্যের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতেই হবে। আপনি এই জায়গায় আপনার চেম্বারে 5 জন রোগী বসা আছে, নো, আপনাকে ধৈর্যের সাথে এই রোগীর ওষুধ নির্বাচনের জন্য আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। এইবার আসেন, আপনি তার রোগগুলি শোনার পরে এবার কনক্লুশনে আপনি আসেন। কনক্লুশনে কি দেখলেন? অল ডিজিজেস, সমস্ত রোগগুলি রিলেটেড উইথ রিউমেটিজম, অর্থাৎ বাতের সাথে সম্পৃক্ত। তার মানে সে যত কথা বলেছে সবগুলি কথা আপনার রিউমেটিজম, সকল অঙ্গের ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাসকুলার পেইন, এই বিষয়গুলি নিয়ে আপনার সাথে কথা বললো। আর কি? তার শ্বাসকষ্টজনিত কষ্ট, রেসপিরেটরি অর্গানের তার কষ্ট, তার মানে নোজ, থ্রোট, এই সমস্ত, ওসোফেগাস, ফ্যারিংস, ল্যারিংস, লাং, অল অল সব সব জায়গায় তার কষ্ট। শ্বাসকষ্ট, লিভারের কষ্ট, কিডনির কষ্ট, জেনিটাল অর্গানের কষ্ট, কোমর ব্যথা, সকল কষ্ট আপনার কাছে প্রকাশ করে সে বলল, ডাক্তার সাহেব আমি বড় দুর্বল হয়ে গেছি, আমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, আমার ভিতরে যক্ষা বিকশিত, আমার মনে হচ্ছে যেন যক্ষা রোগে আমি আক্রান্ত। এই অবস্থায় আপনাকে বলার পরে আপনি বললেন রোগীকে যে প্লিজ আপনি একটু বলেন তো, আপনার তো কষ্ট সব জায়গায়, শরীরের কোন দিকে আপনার কষ্টটা বেশি? ডাক্তার সাহেব, মাথা থেকে পা পর্যন্ত সকল কষ্ট আমার ডান দিকে বেশি। আমার ডান হাত কষ্ট, ডান পায়ে কষ্ট, ডান দিকের পেটে কষ্ট, এই কষ্ট আমার ডান দিকে। আপনি যখন তাকে জিজ্ঞাসা করলেন আপনার শরীরে, আপনি খুব টেকনিক্যালি জিজ্ঞাসা করতে হবে শীত গ্রীষ্ম আপনার কেমন লাগে, আপনি একটু বলবেন। সে বলবে আপনাকে যে আমি একদম শীত সহ্য করতে পারি না, একদমই না, হাইলি চিলি, অত্যন্ত আমি খুব শীতে আমার সকল কষ্ট। কিন্তু আপনি দেখলেন সে অত্যন্ত ওভার সেন্সিটিভ, তার কষ্টগুলি হাতটায় আপনি হাত দিতে যাচ্ছেন, দেখি আপনার কোথায় কষ্ট হচ্ছে, আপনার হাতটা ছড়ায়, সে কি করলো, ঝাঁকি দিয়ে সে সরে গেল। তার মানে ওভার সেন্সিটিভ টু টাচ। এবং আপনি তার পায়ের তলায় একটু হাত দিতে যাবেন, সেখানেও সে স্পর্শ করতে দেয় না। আমরা বিভিন্ন চিন্তা করে আমরা রোগীর থেকে
তার রোগজ লক্ষণগুলি বের করেই তো আমরা ওষুধ নির্বাচন করব। এখন তার অসুস্থতার কারণে কি হয়েছে, রক্তহীনতা দেখা দিয়েছে, তার অত্যন্ত দুর্বলতা দেখা দিয়েছে, ক্ষীণ দৃষ্টি দেখা দিয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ, শুক্রক্ষরণ জনিত দুর্বলতা। স্যার আমি প্রায় রাত্রে আমার এটাকে আমরা কি বলি, নাইট পলিউশন। স্যার আমি বিয়ে শাদী করেছি, বিয়ে শাদী করার পরেও আমার শুক্র ক্ষয়। আমি পেশাব করতে গেলেও আমার পেশাব দিয়ে আমার শুক্র জনিত পদার্থ যায়। তাহলে এইভাবে আমি দুর্বল হয়ে গিয়েছি। পট করে আপনি তার চোখের দিকে তাকাইলেন, চোখটা তার ইউলুইশ হলুদাবু তার চোখ। হঠাৎ করে তার চোখে সে আপনাকে বললো দেখেন তো ডাক্তার সাহেব, আমার ডান চোখে উপরে দেখেন তো এটা কি। আপনি দেখেন ডান চোখের যেই আমরা এটাকে কি বলা হয়, আমরা এটাকে কি বলি, এই যে আপার আইলিড, এই আপার আইলিডস এর মাঝখানে আইব্রু, এই যে আইব্রু, আপার আইলিডস, রাইট সাইডে আপার আইলিড এবং আপার আইলিডের আইব্রু এর মাঝখানে একটা ব্যাগ লাইক স্ট্রাকচার, ব্যাগ লাইক একটা থলে আমি জায়গায় পেলাম। তারপরে তার শরীরের মধ্যে তার পায়ের দিকে তাকাইয়া, হাতের দিকে তাকাইয়া দেখলাম, মুখের দিকে তাকাইয়া দেখি ড্রপসিকেল কন্ডিশন, এইটু আপনি দেখলাম। এইবার দেখেন রুগী বলে হাইলি চিলি, তার মানে শীতকাতর, অতিরিক্ত শীতকাতর। তাজ্জব ব্যাপার, অতিরিক্ত শীতেও সে প্রচুর ঘামে, তার প্রচুর ঘাম, প্রচুর দুর্বলতা, এগুলা তার প্রচুর। এখন আপনি তার সেন্সিটিভিটিটাও এক্সেস আপনি দেখলেন, তার শ্বাসকষ্ট, পেশাবের কষ্ট, কিডনির কষ্ট, লিভারের কষ্ট। আপনি বলবেন, জিজ্ঞাসা করেন যে আপনাদের কষ্টটা কখন বাড়ে, কখন কমে, কখন কষ্টটা বেশি হয়। বলবে স্যার কষ্টটা বাড়ে কমে, কখন বেশি কখন কমে বলতে পারবো না, তবে স্যার রাত্রে। আর রাত্রে কখন? স্যার আমার যখন শ্বাসকষ্ট হয় তখন ঘড়ির দিকে তাকায়া দেখি তখন রাত্রে 2টা বাজে, 3টা বাজে। স্যার কোমর ব্যথাও আমার রাত্রে 2টা 3টার সময়, শ্বাসকষ্ট রাত্রে 2টা 3টার সময় আমার দেখা দেয়। তার মানে স্পেসিফিক টাইম, অ্যাগ্রাভেশন টাইম আপনাকে বলে দিচ্ছে যে কোনো কষ্টে আমার রাত্রে 2টা 3টা শ্বাসকষ্ট, নিউমোনিয়া, প্লুরুসি যাই বলেন, পেশাবের কষ্ট। পেশাবের কষ্টের কথা বলতে গিয়ে সে বলে ফেলেছে স্যার আমার পরিমাণে প্রস্রাব কম। যদিও আমরা জানি কম প্রস্রাব এটা পয়েন্টটা খুব একটা গুরুত্ব বহন করে না, যেহেতু ড্রপসিক্যাল কন্ডিশন। তারপরেও তার কিডনি জনিত সমস্যার কারণে তার প্রস্রাব ডেলিভারিটা কম হয়। তাহলে তার কোমর ব্যথা আপনি পেয়েছেন, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কোটি ব্যথা। এইবার আপনি একটু মেজাজের দিকে গেলেন। একটু আগে যে ওষুধের চিত্র আপনাকে আলোচনা করেছে মেজাজ, সেই ওষুধের মতো না হলেও কিছুটা সেই ওষুধের মতো মেজাজ। অধিক ক্রোধী, অধিক মেজাজ এবং ঝগড়াটে স্বভাব, নাক্সের মতো ঝগড়াটে স্বভাব। এর মধ্যে বলবে স্যার একটা কথা বলতে ভুলে গেছি, আসল কথা কি? স্যার আমার নাক দিয়ে রক্ত যায়। আরে কখন রক্ত যায়? প্রত্যেক সকাল বেলায়। স্যার আমি যখন হাত মুখ ধুইতে যাই তখন দেখি আমার নাক দিয়ে রক্ত যায়। এটাকে আমরা ইংলিশে বলি ইপিস্টেক্সি। নাক দিয়া রক্ত যায়, আমাদের আরো অনেক ওষুধ আছে। এমন কার্ভ একটা ওষুধ আছে নাক দিয়ে রক্ত যায়, আর্নিকা নাক দিয়া রক্ত যায়, ম্যাক কার্ভ নাক দিয়া
রক্ত যায়। এখন আরেকটা কথা আপনি তার মধ্যে পাইলেন, এতগুলি কথা যখন সে বলতেছে, প্রত্যেকটা কথা আপনি প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একটা শব্দ উচ্চারণ করেন যদি। কতটা চালাক দেখেন, যদি। যত কথাই আপনি বলেন, যদি এটা হয়, হইতে পারে, যদি এই সমস্যা হয় তাহলে আমার এটা হবে, এই যদি শব্দটা সে উচ্চারণ করে। প্রচন্ড আপনার এই কষ্টটা, যদি প্রচন্ড জ্বালা হয় তাহলে আমার কষ্টটা হয়। তাহলে এই অবস্থার প্রেক্ষাপটে তার নাকের স্রাব, তার সার্বক্ষণিক লেগেই আছে, নাকের কাশি লেগেই আছে, এগুলি আপনারা পাইলেন। এতক্ষণ পর্যন্ত যা আমি আলোচনা করেছি, এই আলোচনায় আপনি মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গের দিকে নিয়ে যান, এক এক রুগী এক এক অঙ্গে এফেক্টেড পার্ট নিয়ে আসবে, অল আর রাইট সাইডে। এবং এই রুগীর অ্যাগ্রাভেশন টাইম রুগী বলে দিয়েছেন, এবং রুগীটা কেমন তাও বলে দিয়েছেন, ফ্যাট ফ্লেভি আউটলুকিং এ, যদিও সে অত্যন্ত দুর্বল, কিন্তু ফ্যাকাশে, তার রক্তহীনতা আছে, বাট সে ফ্যাট ফ্লেভি। এবং এই অবস্থার উপর তার মেন্টালিটিও আপনাদেরকে আমি বলেছি। এই অবস্থায় আপনারা আপাতত এই রুগীকে আপনারা কি ওষুধ দিয়ে বিদায় করবেন, কাইন্ডলি কি একটু বলবেন? ধন্যবাদ স্যার। আমাদের জি স্যার, আপনার আলোচনায় প্রথমেই বলেছেন ক্যালিকার্প, আব্দুল্লাহ শাকিব কেলিকার, নট কামরুল ক্যালকেরিয়া ইসলাম। কার্প, কেলিকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। কামরুল ইসলাম, তফিউল ইসলাম ফ্রম ইন্ডিয়া, মুর্শিদাবাদ, কেলিকার। জহুরুল হক, কেলিকার শতভাগ। বিলকিস আক্তার, শিউলি, কেলিকার, চমৎকার। শায়েক আব্দুল্লাহ কেলিকার, সৌদুর উদ্দিন কেলিকার শতভাগ। আব্দুল্লাহ শাকি কেলিকার, রোগীর ক্ষেত্রে আবার একটু বলেন, কে যেন বলছেন? বিশ্বাস কেলিকার, আব্দুল্লাহ শাকি, শায়েক কেলিকার, রহিমা খাতুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে সাধন বিশ্বাস কেলিকার, তারপরে তারিকুল ইসলাম তারিক কেলিকার, তার পটাশিয়াম কার্বনেট, তারপরে পটাশিয়াম কার্বনেট জরুর। আসসালামু আলাইকুম স্যার। আব্দুল্লাহ শাকি কেলিকার, ওকে ফাইন, ওকে বুঝছি। আপনারা সবাই কেলিকার, কোন জায়গা থেকে বলতেছেন একটু বলতে পারবো? জোহরা আক্তার, ঝর্ণা কেলিকার, আব্দুল্লাহ কেলিকার, চমৎকার। আশা করি রোগীর ক্ষেত্রে আপনার শিপ্রা, আমার প্রিয় আম্মাজান কেলিকার, তারপরে দেলোয়ার, অত্যন্ত ভালো মাপের একজন ডাক্তার, আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি। উনি সুন্দরভাবে উপস্থাপন করেন। উনি লাইভে আপনি আসবেন প্লিজ। স্যার, আপনার আলোচনায় জটিল রোগীর কেস টেকিং ও অতি সহজ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এভাবেই চিন্তা করলে কেলিকার M2 M3 চমৎকার। আপনি ভালো থাকেন। রবিউল কেলিকার, অনেকে আজকে হেমন্ত কেলিকার, আর সব কেলিকার চমৎকার। কেলিকার সব, তিথি কেলিকার, জহুরুল কেলিকার, সুলতানা কেলিকার, না টিউবারকুলিনাম ববিনাম, টিউবারকুলিনাম ববিনাম। জি, ব্যতিক্রম ধর্মী আলোচনা হলে ভালো হয়। এটা কি সুলতান মাহমুদ, টিউবারকুলিনাম ববিনাম, ব্যাসিলিনাম নাকি? তারপরে সদর উদ্দিন কেলিকার, ওকে ওকে প্লিজ। হ্যাঁ, আপনারা যথার্থই বলেছেন।
আমি আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের এই আলোচনা করার জন্য আমি বই পুস্তক দেখে আপনাদের সামনে এসেছি, অর্থাৎ নকল করে আমি এসেছি। আর আপনারা বিনা নকলে আমার সামনে আপনারা যেইভাবে ওষুধের নাম বলেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আপনারা অত্যন্ত পারদর্শী, আপনারা মুখস্থ ভাবে এতে প্রমাণ করে আপনারা আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন। আপনাদের এই জানাটাকে আমি সালাম জানাই, শ্রদ্ধা জানাই। আই সেলিউট অল মাই ডক্টর। দয়া করে যেভাবে আপনারা শিখতেছেন, আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে ইনশাআল্লাহ আপনাদের হাতেই হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জয়ধ্বনি হবে, হচ্ছে। রোগীরা আপনাদের কাছে ভালো হবেই ইনশাআল্লাহ। প্রতিদিন আপনারা পড়বেন, পড়ার কোনো বিকল্প নাই। অর্গানন, ম্যাট্রেমেডিকা, ক্রনিক ডিজিজ, এগুলা একটু বেশি বেশি করে পড়বেন। সাথে রেপার্টরি অবশ্যই আপনাদের হেল্পিং হ্যান্ড। কম্পিউটারের মধ্যে আপনারা যাবেন, আপনারা প্যাথোলজিকে দেখবেন, এগুলো আপনাদের হেল্পিং হ্যান্ড। এগুলা সব কিছু নিয়েই আপনার একটা ক্রনিক রোগীর চিকিৎসায় আপনারা সফল হবেন বলে আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। আর বেশি আলোচনা করতে পারলাম না। আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সভাপতি সাহেব সহ আমাদের নবনিযুক্ত কমিটি, আজকে দেখেছি নবনিযুক্ত কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সকল পদের সকল সদস্যদেরকে আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আপনারা অন্তত সবাই আপনারা এই বিওএইচএফ এর সাথে থাকবেন, বিওএইচএফ এর প্রোগ্রামের সাথে থাকবেন। আপনাদের বিরুদ্ধে অনেক সমালোচনা হতে পারে, সমালোচনাই আপনাদের জন্য আশীর্বাদ। সমালোচকদের উত্তর দিতে যাবেন না, সমালোচক হবেই। সমালোচনার অর্থ বুঝে আপনারা সেভাবে কথা বলবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের নিকট দোয়া চাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত সুন্দরভাবে আজকে আলোচনা শেষ করেছেন এবং আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই ল্যাকিসিস এবং কেলিকার্ভের যে চিত্র আপনি উপস্থাপন করেছেন, সেই ক্ষেত্রে আপনাকে এই অল্প সময়ের মধ্যে দুটো ওষুধের যে চিত্র, সেটা আমাদের সকল চিকিৎসকদের অত্যন্ত মনোগ্রাহী হয়েছে এবং তাদের চিকিৎসা জীবনে এই ওষুধটি প্রয়োগ করার ক্ষেত্রে তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের আজকের ফেসবুক লাইভে যারা বিভিন্ন অঞ্চল থেকে, দেশ বিদেশে, পশ্চিম বাংলা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের যারা বাংলা ভাষাভাষী রয়েছেন, তারা সকলে আমাদের এই ফেসবুক লাইভের সাথে সম্পৃক্ত হন এবং আমরা চেষ্টা করি হোমিওপ্যাথিক চিকিৎসার আদর্শকে উপস্থাপন করার জন্য এবং হোমিওপ্যাথিক মূলধারায় ঔষধ নির্বাচন, একক ঔষধ নির্বাচন এবং কোনো প্রকারের যেন হ্যানিম্যানীয় আদর্শ থেকে যেন কেউ বিচ্যুত না হয়, সেই বিষয়টি খেয়াল করে আমাদের প্রত্যেকটি আলোচককে আমরা নিয়ে আসি এবং প্রত্যেক আলোচকই একইভাবে একই ধাঁচে কথা বলেন। এবং তন্মধ্যে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার মোহাম্মদ রুহুল ইসলাম ভূঁইয়া স্যার ধারাবাহিকভাবে তিনি আমাদের সাথে আছেন এবং তিনি কথা দিয়েছেন তিনি যতক্ষণ পর্যন্ত সচল থাকবেন, ততদিন পর্যন্ত তিনি সামর্থ্য রাখবেন কথা বলার মতো, ততদিন পর্যন্ত তিনি এই আলোচনা অব্যাহত রাখবেন এবং আপনাদের সাথে তার সারা জীবনের যে সঞ্চয়, তার যে অর্জন, সব আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করবেন। তাই আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের এই নিয়মিত সাপ্তাহিক ফেসবুক লাইভ প্রতি সোমবার রাত 10টায় আমাদের শ্রদ্ধেয় স্যার নিয়মিত আলোচনায় আসবেন এবং অন্যান্য অতিথিবৃন্দদেরকেও আমরা নিয়ে আসব। তো আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদের চিকিৎসা জীবনে নিজেদের সাফল্য এবং হোমিওপ্যাথিক চিকিৎসার যে কল্যাণ, হোমিওপ্যাথিক চিকিৎসার যে সুনাম,
হোমিওপ্যাথিক চিকিৎসার যে অগ্রযাত্রা তার সাথে আপনারাও সামিল হবেন। নিজ নিজ প্রচেষ্টা থেকে হোমিওপ্যাথিক চিকিৎসার সৌন্দর্যকে বৃদ্ধির জন্য চেষ্টা করবেন। পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান রক্ষা করার জন্য চেষ্টা করবেন। কারো কথায়, কারো উস্কানিতে, কারো বিরুদ্ধে যাবেন না। হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয়, ডিএসএমএস বিএসএমএস দের মধ্যে বিভেদ সৃষ্টি হলে যারা আমাদের বিরোধী পক্ষ, যারা আমাদের শত্রুপক্ষ, তারা এখানে আমাদের ঘায়েল করার একটি সুযোগ পাবেন। আমাদেরকে যাতে হোমিওপ্যাথিক সমাজকে পিছিয়ে দেওয়া যায় সেই জন্য তারা সুযোগ পাবেন। সুতরাং আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই হোমিওপ্যাথিক অগ্রযাত্রার সময়, যে সময়ে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নবগঠিত চেয়ারম্যান নির্বাচন অতি শীঘ্রই হতে যাচ্ছে আমরা জানতে পারছি, এবং সেই নবগঠিত যে কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে সেখান থেকে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার অগ্রযাত্রার দিক নির্দেশনা আসবে। আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি যে কে আসেন সেই আমাদের মহান একজন প্রতিনিধি, যিনি আমাদের হয়ে, বাংলাদেশ সরকারের পক্ষ হয়ে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার কল্যাণে কাজ করবেন। আমরা সেই দিনের অপেক্ষা করছি। স্যার, আপনি বিদায়ের বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই এক কথা বললে আজকে আমাদের এই ফেসবুক লাইভ শেষ করবো ইনশাল্লাহ। স্যার প্লিজ। আমার শ্রদ্ধেয় আমার চিকিৎসক বৃন্দ, আমার সকল কথা সভাপতি সাহেব বলেছেন, তারপরেও দু একটি কথা না বললেই নয়। বয়স্ক মানুষরা অনেক পেশাল করে, আমিও তার মধ্যে একজন। আমিও দেখতে পাচ্ছি অতি অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন হয়ে যাবে। এর কৃতিত্বের দাবিদার আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। উনি অনেক অনেক ভালো কাজ করেছেন, বিশেষ করে আমাদের হোমিওপ্যাথির জন্য করে যাচ্ছেন। উনার কারণেই আমরা ডাক্তার পদবি ফিরে পেয়েছি, এবং গত পার্লামেন্টের শেষ দিনে আমাদের আইনটা পাশ করে দিয়েছেন। এখন আমরা কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া চাই, ফরিয়াদ করি যে যেই আইনটায় 24 সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ অত্যন্ত সুযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে এই কমিটি হবে। আমি গত তারিখে আপনাদেরকে বলেছি, শুধু এই কমিটিতে হোমিওপ্যাথিক চিকিৎসক করা না, এখানে অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, এবং যেন এই সদস্যরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসকরা, হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক শিক্ষক যারা হবেন, যারা এই আইনের প্রতিনিধি হবেন, তারা যেন যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসক হন, তারা যেন যোগ্য হানেম্যানের সৈনিক হন। আমরা এইরকম মেধাবী, আমরা চাই মেধাবী চিকিৎসক, আমরা মেধাবী শিক্ষকের সমন্বয়ে হোমিওপ্যাথিক আইন চাই, যে আইন দ্বারা আমি নকল মুক্ত পরিবেশে আমি পরীক্ষা দিতে পারবো, যে আইনের মাধ্যমে প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক সৃষ্টি হবে। আমি এরকম শক্ত মানুষ চাই। এখানে আমি কোনো রাজনীতি চাই না, দলমত নির্বিশেষে আমি চাই, আমরা চাই হানেম্যানের যোগ্য সৈনিক, তাদের মাধ্যমে যেন আমাদের
এই আইনটা তৈরি হয়। এই আইনের সব চেয়ারম্যান সদস্যরা যারা হবেন, দয়া করে আপনারা কাদা ছড়াছড়ি করবেন না। কাদা ছড়াছড়ি করলে এই আইনটা তৈরি হইতে আপনার সরকার দেরি করে ফেলবে। সুতরাং ধৈর্যের সাথে আপনারা একে অপরের সমালোচনা না করে আপনারা লিখতে পারেন যোগ্যতম, আমি যেভাবে বলেছি এইভাবে সরকারকে উপদেশ দেন, যাতে আমাদের আইনে যোগ্যতম চিকিৎসক আসেন। ওই যোগ্যতম চিকিৎসক আসলেই আমরা যোগ্যতম চিকিৎসক পাবো। আগামী দিনে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান তাদের হাতে লালিত হবে। এমন ব্যক্তি চাই যার মাধ্যমে আমরা হানেমেনের ঐতিহ্য এই চিকিৎসা বিজ্ঞানকে সারা পৃথিবীতে উন্মোচিত করতে পারি। তাই ধৈর্যের সাথে কাদা ছড়াছড়ি করবেন না। ধৈর্যের সাথে আপনারা শুধু দোয়া করেন যাতে সুন্দরভাবে আইনটা তৈরি হয়, আইনটা প্রণয়ন হয়। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এবং আজকের এই শুভরাত্রি এই কামনা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসক কিভাবে হবেন সেভাবে নিজকে তৈরি করেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি যথার্থই বলেছেন। সরকার ইচ্ছা করলে এই কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসাবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার বাইরেও যে কাউকে তিনি নির্বাচন করতে পারেন এবং আমাদের এই কার্যনির্বাহী পরিষদে অন্যান্য সদস্যদের নিয়োগের ক্ষেত্রেও আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্য থেকেই বাধ্যবাধকতা নেই যে আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসককেই নিয়োগ করবেন। এই প্রতিবন্ধকতা যেহেতু সামনে আমাদের শঙ্কা রয়েছে, আমাদের ভয় রয়েছে, আমাদের মধ্যে অনেক আশঙ্কা রয়েছে যে আমাদের এই কার্যনির্বাহী পরিষদের সম্মানিত চেয়ারম্যান কোথা থেকে আসতেছেন, আমাদের প্রতিনিধি হিসাবে হোমিওপ্যাথিক চিকিৎসকে আসতেছেন কিনা, এই বিষয়গুলো আমাদের মধ্যে সবসময় শঙ্কা কাজ করে। সুতরাং আমাদের এই ক্রান্তি লগ্নে, অর্থাৎ আমরা আশার আলো নিয়ে যেখানে আমরা দাঁড়িয়েছি, আমাদের সেই আশা যেন হতাশাজনক না হয়। হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতিনিধি হিসাবে যেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আমাদের এই নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসাবে আমাদের প্রতিনিধি হিসাবে আসেন, সেই আশা সেই ভরসা রেখে আজকে সকলের এই ফেসবুক লাইভে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের উৎসাহিত করেছেন এবং আমাদের শ্রদ্ধেয় স্যারকে অনেক অভিবাদন জানিয়েছেন এবং আজকের ফেসবুক লাইভে অনেক কমেন্ট করে এই ফেসবুক লাইভকে সার্থক করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।